মেকানিজম অফ ইমিউনো রেসপন্স। এই এই তোমাদের এই রিভিউ রেঞ্জের এই ফিগারটা বিভিন্নভাবে ভাইবাতে বা রিটেনে আস্ক করে এবং এক্সপ্লানেশন চায়। অনেক সময় বলে যে তোমার বডিতে একটা প্যাথোজেন, একটা ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকলে তোমার ইমিউনিটি কীভাবে এটার সাথে রিয়্যাক্ট করবে, কীভাবে এটাকে ডিস্ট্রয় করবে, অথবা কীভাবে এটাকে এলিমিনেট করবে। অথবা অনেক সময় বলে যে একটা প্যাথোজেন তোমার বডিতে ঢুকলে কীভাবে এটা সেল মেডিয়েটেড ইমিউনিটিটাকে অ্যাক্টিভেট করে, অথবা হিউমারাল ইমিউনিটিটা কীভাবে অ্যান্টিবডি প্রডিউস করে, অথবা জিজ্ঞাসা করে যে কোন প্যাথোজেন ঢুকলে তোমার সেল মেডিয়েটেড ইমিউনিটিটা রেসপন্স করবে, কোন টাইপের প্যাথোজেন ঢুকলে তোমার হিউমারাল যে আর্মটা, সোজা কথা অ্যান্টিবডি প্রোডাকশনটা আপার হ্যান্ড নিবে। সো এই ফিগারটা মোটামুটি তোমাদের টোটালি এক্সপ্লানেশন সহ জানতে হবে। সো ফার্স্টেই আমাদের বডিতে প্যাথোজেনগুলো আসলে কীভাবে ঢুকে, ডিফারেন্ট এন্ট্রি থেকে ঢুকে। স্কিনের মাধ্যমে ঢুকতে পারে, থ্রট বা যেখানে মিউকোজাল মেমব্রেনগুলো আছে, গার্ড, থ্রট, এগুলোর মাধ্যমে ঢুকতে পারে। যেখান থেকেই ঢুকুক না কেন, প্রথমে আমরা জানি কে মেনলি এটাকে প্রোটেক্ট করা ট্রাই করে ইনেট ইমিউনিটির পার্ট। এই যে ইনেট ইমিউনিটির 3টা পার্ট আছে, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্সগুলো, দেন ইনেট ইমিউনিটি সেলস অ্যান্ড সলিউবল কম্পোনেন্ট বা ইনেট ইমিউনিটির হিউমারাল কম্পোনেন্টগুলো। যদি ফিজিক্যাল ব্যারিয়ার অফ ইনেট ইমিউনিটি প্যাথোজেনটাকে প্রোটেক্ট করতে না পারে, প্যাথোজেনটা ফিজিক্যাল ব্যারিয়ার ইনভেড করে এন্ট্রি করে, সো লোকালি ওরা কী করে, লোকালাইজেশন করে ওখানে মাল্টিপ্লিকেশন করে এবং টিস্যু ইনজুরি করে। এবং আমরা জানি যদি কোথাও কোনো টিস্যু ইনজুরি হয়, সেখানে মেনলি কী হয়, মেনলি ওখানে ইনফ্লামেশন শুরু হয়। আমরা জানি ইনফ্লামেশন আমাদের একটা সেলফ ডিফেন্স, যেটা হচ্ছে প্রথমেই প্যাথোজেনকে কন্ট্রোল করার জন্য অ্যাক্টিভেট হয়। এবং ইনফ্লামেশন যখন একটা লোকালাইজ এরিয়াতে হয়, যেখানে প্যাথোজেনটা এসে টিস্যু ড্যামেজ করতেছে, সেখানে বেসিক্যালি কী হয়, ভেসোডাইলেটেশন হয়। ভেসোডাইলেটেশন হলে ব্লাড সাপ্লাই অনেক বেড়ে যায় এবং ব্লাডের যে আমাদের ইমিউনোলজিক্যাল সেলগুলো আছে সেগুলো কী হয়, লোকালি স্টোর হয় বা লোকালি চলে আসে, ব্লাড থেকে সেটা টিস্যু স্পেসে চলে আসে। এবং এখানে ফার্স্টলি কোন সেলটা অ্যাক্টিভেট হয় অথবা কোন সেলটা প্যাথোজেনকে কিল করে সিচুয়েশনটা কন্ট্রোল করার ট্রাই করে, আমরা জানি ইনফ্লামেশনের ফার্স্ট সেল বা অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, দ্যাট ইজ নিউট্রোফিল অথবা গ্র্যানুলোসাইট। এখানে মেনলি নিউট্রোফিল এবং গ্র্যানুলোসাইট। এবং এখনও দেখতেছি যে আমাদের ইনেট ইমিউনিটি পার্টি কিন্তু কন্ট্রোল করতে চাই ইনফ্লামেশন, নিউট্রোফিল, এগুলো সবই কি ইনেট ইমিউনিটির পার্ট। সো নিউট্রোফিল যখন আসে তখন এই যে বড় বড় প্যাথোজেনগুলো, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, এগুলোকে এনগালফ করে, ডাইজেস্ট করে, এগুলোকে ডিস্ট্রয় করে দেয়। এবং এগুলো যখন ডিস্ট্রয় করে দেয় তখন সেই ব্যাকটেরিয়াগুলো কী হয়, কিল হয় এবং বডি থেকে এটা রিলিজ হয়ে যায়। কিন্তু যখন এই নিউট্রোফিলটা, যখন এই অর্গানিজমগুলো ভিগোরাস আকারে মাল্টিপ্লিকেশন, ভিগোরাস আকারে সেল ড্যামেজ শুরু করে, নিউট্রোফিল যখন এটাকে কন্ট্রোল করতে না পারে, কারণ নিউট্রোফিল একটা কাজই পারে, সেটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস করে, সে প্যাথোজেনকে এনগালফ করে তাদেরকে ডাইজেস্ট করে ওরাও কী করে, অ্যান্টিজেন তৈরি করে, যে অ্যান্টিজেনগুলো কি ডাইজেস্টের পরে ব্লাডে নর্মালি রিলিজ হয়ে যায়, অথবা পুরো ডেড ব্যাকটেরিয়াটা ব্লাডের ডিফারেন্ট পার্ট হয়ে পিস হয়ে ব্লাডে রিলিজ হয়ে যায়। বাট নিউট্রোফিল কিন্তু ফ্যাগোসাইটোসিস করতে পারলেও সে পারে না কি, অ্যান্টিজেন প্রেজেন্টেশন পারে না। এই জন্য নিউট্রোফিল কিন্তু কোর পার্ট অফ ইনেট ইমিউনিটির পার্ট। এখন আসি, যখন নিউট্রোফিল এই জিনিসটা কন্ট্রোল করতে না পারে, তখন আমাদের আসে হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ এসে অ্যাজ ইউজুয়াল নিউট্রোফিলের মতো ডাইজেস্ট করে, সে ডাইজেস্ট বা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস করা ছাড়া ম্যাক্রোফেজের আরেকটা আর্ম আছে কি, আমরা জানি অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এখন তাহলে ম্যাক্রোফেজ ইজ এ এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আমি বলেছি ম্যাক্রোফেজ ছাড়া আর কে কে আছে, ডেনড্রাইটিক সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল এবং বি লিম্ফোসাইট। এখন এরা কী করে, অ্যান্টিজেন প্রেজেন্ট করে। নাও অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা কী, এবং অ্যান্টিজেন প্রেজেন্ট করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কী অ্যান্টিজেন, এখানে মেইনলি ওরা মোস্টলি এবং করে হচ্ছে প্রোটিন অ্যান্টিজেন।
আমরা একটা বড় মাইক্রোবস আমাদের বডিতে যখন এই ম্যাক্রোফেজটা বা এপিসিগুলো এনগালফ করে, তারা হচ্ছে এটাকে স্মল 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 পেপটাইডে কনভার্ট করে। এগুলোই হচ্ছে অ্যান্টিজেন, এবং এগুলোকে তখন তারা প্রেজেন্ট করে তাদের সেল সারফেসে অ্যাসোসিয়েটেড উইথ এমএসসি মলিকুল। তাহলে দুইটা জিনিস এখানে আমরা পড়লাম, একটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এবং আর একটা হচ্ছে কি এমএসসি বা মেজর হিস্টোকম্পিটিবিলিটি কমপ্লেক্স মলিকুল। এখন এটা কোথায় হয়? ম্যাক্রোফেজটা লোকালি যখন টিস্যুতে ফ্যাগোসাইটোসিস করা শুরু করে এবং যখন দেখে যে সে একটা প্রপার অ্যান্টিজেন কনভার্ট করে তাকে এমএসসির সাথে ফিট করে সে সারফেসে প্রেজেন্ট করা শুরু করে, এই ম্যাক্রোফেজগুলো মাইগ্রেট করা শুরু করে। মাইগ্রেট করে কোথায় আসে? মাইগ্রেট করে দেখা যায় যে ওই ইনফেকশনটা বা ওই ইনফ্লামেশনটা যেখানে হচ্ছে তার লোকালি যেখানে আমাদের লিম্ফোসাইটের বাসা আছে। লিম্ফোসাইটের বাসা তার মানে কি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো যেখানে আছে, ইউজুয়ালি টিস্যুর কাছাকাছি যে ড্রেনিং লিম্ফ নোডগুলো আছে সেখানে ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ এসে এই অ্যান্টিজেনগুলোকে তার সারফেসে প্রেজেন্ট করে। এই দেখো একটা ম্যাক্রোফেজ তার একটা মাইক্রোবসকে ডাইজেস্ট করে প্রেজেন্ট করলো তার সারফেসে অ্যাসোসিয়েটেড উইথ MSC2 মলিকুল। তাহলে আমরা দেখলাম MSC বা মেজর হিস্টোকম্পিটিবিলিটি কমপ্লেক্স এটা কী জিনিস? এটা হচ্ছে একটা জিন কমপ্লেক্স বা ক্লাস্টার অফ জিন, যেটা কোথায় থাকে? শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6-এ। এবং ইউজুয়ালি কয় টাইপের আছে? 3 টাইপের। তার মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে 2টা, MSC1 অ্যান্ড MSC2। এদের কী কাজ? এগুলো হচ্ছে সারফেস প্রোটিন। এগুলো কী করে? সারফেসে থাকে, বাট ইউজুয়ালি সারফেসে এক্সপ্রেস হয়। এখন এগুলো কি করে? এগুলো অ্যান্টিজেন প্রেজেন্ট করে। MSC মলিকুলগুলো অ্যান্টিজেন প্রেজেন্ট করে। কি অ্যান্টিজেন? প্রোটিন অ্যান্টিজেন। সো এখানে আরেকটা কথা, তাহলে প্রোটিন অ্যান্টিজেন, তাহলে MSC মলিকুল প্রোটিন অ্যান্টিজেনকে তার সারফেসে প্রেজেন্ট করে। এখন আমরা 2 রকম পড়লাম, MSC1, MSC2। MSC3 একটা আছে, আমি যখন MSC তোমাদের আলাদাভাবে পড়াবো, বাট সেটার কাজ কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে না। প্রোটিন অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে 2 টাইপের MSC1, MSC2। MSC1 কোথায় থাকে? MSC1 ইউজুয়ালি অল নিউক্লিয়েটেড সেল মেমব্রেনের সারফেসে থাকে, আর MSC2 থাকে হচ্ছে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে। তার মানে আমাদের সব সেলেই কিন্তু MSC1 আসছে, যত নিউক্লিয়েটেড সেল আছে, এক্সেপ্ট কার নাই? তাহলে ম্যাচিউর আরবিসি নাই। ম্যাচিউর আরবিসি ছাড়া সবারই কিন্তু MSC1 ইউজুয়ালি আছে। আর MSC2 আছে কাদের? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোর। এখন এখানে একটা কোশ্চেন, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কি শুধু তাহলে MSC2 থাকে, MSC1 থাকে না? না, কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো নিউক্লিয়েটেড সেল, সো ওদের MSC1 আছে, MSC1-এর সাথে তাদের MSC2 আছে। তাহলে MSC2 দিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। কেন প্রেজেন্ট করে? বিকজ আমাদের যে সেল মেডিয়েটেড ইমিউনিটির আর্ম টি সেলগুলো, হেল্পার টি সেল আবার কয় রকম আছে আমরা জানি, ইউজুয়ালি সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল আর রেগুলেটরি টি সেল। সাইটোটক্সিক টি সেলকে অনেক সময় CD8 বলে, আর হেল্পার টি সেলকে বলা হয় CD4। সো এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো, এরা MSC2 দিয়ে যে অ্যান্টিজেনগুলোকে প্রেজেন্ট করে সেগুলো ইউজুয়ালি রিকগনাইজ করতে পারে হেল্পার টি সেল। আর নর্মাল যে কোনো সেল যে MSC1 দিয়ে যদি কোনো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে তাকে রিকগনাইজ করে সাইটোটক্সিক টি সেল অ্যান্ড CD8 টি সেল। এবং এখানে একটা কোশ্চেন আসে যে নর্মালি আমাদের অন্যান্য সেলগুলো বা বি সেল বলো, এদের কিন্তু একটা অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে বা বাইন্ড করতে বা ইমিউনো রেসপন্স করতে MSCর সাথে অ্যাসোসিয়েটেড থাকা লাগে না। বাট এই যে টি সেলগুলো, সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেলের অবশ্যই অ্যান্টিজেনের সাথে বাইন্ড এবং রিকগনাইজ করতে অবশ্যই ওই অ্যান্টিজেনকে MSCর সাথে বাইন্ড হতে হবে। এই জন্য এটাকে বলা হয় MSC রেস্ট্রিকশন। এখন তো আমরা আগের পড়াতে একটু যাই। তাহলে কি হলো? ম্যাক্রোফেজটা ওই ম্যাক্রোসটাকে ফ্যাগোসাইট করে অ্যান্টিজেন বানিয়ে পিস প্রোটিন অ্যান্টিজেন বানিয়ে তাকে MSC2 এর মাধ্যমে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে কোথায় নিয়ে আসলো? লিম্ফ নোডে এসে সে কাকে পেল? সে পেল হেল্পার টি সেলটাকে। এখন যখন ম্যাক্রোফেজটা লিম্ফ নোডে আসবে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে তার সারফেসে, লিম্ফ নোডে মাল্টিপল ক্লোন অফ টি সেল থাকে, মাল্টিপল ক্লোন অফ হেল্পার টি সেল, মাল্টিপল ক্লোন অফ সাইটোটক্সিক টি সেল। কিন্তু
এটা কোন হেল্পার টি সেলের সাথে বাইন্ড করবে বা কোন হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে। ইউজুয়ালি যে হেল্পার টি সেল এই অ্যান্টিজেনটার জন্য ইউনিক বা এই অ্যান্টিজেনটাকে স্পেসিফিক্যালি ফরেন হিসেবে রিকগনাইজ করবে। সো দেখো এটা তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যান্টিজেনকে স্পেসিফিক্যালি কিন্তু চিনতেছে এবং রিকগনাইজ করতেছে এবং তার অ্যাগেনস্টে ইমিউন রেসপন্স করতেছে। হেল্পার সেলের মাল্টিপল ক্লোন থাকবে, বাট সিঙ্গেলি যে ক্লোন হেল্পার টি সেলটা ওই অ্যান্টিজেনটাকে ইউনিক্যালি ফরেন হিসেবে চিনবে, সেই হেল্পার টি সেলটাই কিন্তু অ্যাক্টিভেট হবে। তার মানে এই হেল্পার টি সেলের যে ক্লোনটা বা সেলটা এই অ্যান্টিজেনটাকে এমএসসির সাথে অ্যাসোসিয়েটেড হয়ে চিনল, ইউজুয়ালি সেটা হচ্ছে ইউনিক ফর দ্যাট অ্যান্টিজেন। মেনলি কোনটা ইউনিক? এইটার যেটা অ্যান্টিজেন রিসেপ্টর আছে। সো হেল্পার টি সেল বা টি সেলের অ্যান্টিজেনকে রিকগনাইজ করার জন্য যে রিসেপ্টরটা থাকে সেটা কি বলা হয়? TCR, টি সেল রিসেপ্টর। তাহলে এই হেল্পার টি সেলের TCRটা ইউনিক্যালি সে রিকগনাইজ করতেছে এই অ্যান্টিজেনটাকে, এবং এই অ্যান্টিজেনটা অবশ্যই অ্যাসোসিয়েটেড উইথ MSC2 মলিকিউল। এবং এই MSC2 মলিকিউলের তাহলে TCRটা বাইন্ড করতেছে কার সাথে? অ্যান্টিজেনের সাথে। আর MSC মলিকুল 2 এর সাথে ইউজুয়ালি বাইন্ড করে এইটার CD4। সো যখন একটা ইউজুয়ালি যখন এটার বাইন্ডিং হয়, বাইন্ডিংটা দুইটা লেভেলে হয়। অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করে হেল্পার টি সেলের TCR, যে আর CD4 আমরা জানি হেল্পার টি সেলের একটা মলিকুল আছে যেটার জন্য এটা আরেকটা নাম CD4, সেটা বাইন্ড করে কার সাথে? MSC2 সাথে। এবং তখনই দেখা যায় যে এবং এই অ্যান্টিজেনটা কি? প্রোটিন অ্যান্টিজেন। সো দেখা যায় তাহলে ধরো একটা ভাইরাস গেল, ধরো হেপাটাইটিস বি ভাইরাস, তো ধরি এই অ্যান্টিজেনটা কি? তাহলে এই অ্যান্টিজেনটা হচ্ছে হেপাটাইটিসের সারফেস অ্যান্টিজেন, যেটা প্রোটিন, অবশ্যই প্রোটিন। সো এটা ধরো এই প্রোটিন অ্যান্টিজেনটা হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনটা। অথবা যদি একটা ব্যাকটেরিয়া ধরি, ধরো ব্যাকটেরিয়া একটা প্রোটিন অ্যান্টিজেন, যেমন ধরো ফিমব্রিয়াল অ্যান্টিজেন হতে পারে, কারণ ফিমব্রিয়াল অ্যান্টিজেন, ফিমব্রিয়া একটা প্রোটিন, সো ফিমব্রিয়াল অ্যান্টিজেনের অ্যাগেন্স্টে হয়তো এই স্পেসিফিক্যাল। এবং দেখা যায় যে কিন্তু বাট একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া কি শুধু সিঙ্গেল অ্যান্টিজেন তৈরি করে? একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া যখন এই যে ফ্যাগোসাইটিস হয় বা ডিসইন্টিগ্রেটেড হয়, মাল্টিপল টাইপের অ্যান্টিজেন তৈরি করে। আরও যদি তুমি মলিকুলার লেভেলে বলতে চাও তাহলে মাল্টিপল এপিটোপ থাকে, এবং প্রত্যেকটা এপিটোপই কিন্তু প্রেজেন্ট হইতে পারে। এবং যদি প্রেজেন্ট হয়, প্রত্যেকটা এপিটোপ বা প্রত্যেকটা মাল্টিপল অ্যান্টিজেনের অ্যাগেন্স্টে কিন্তু মাল্টিপল টাইপের ক্লোন হেল্পার টি সেল অ্যাক্টিভেট হতে পারে, যেটা ধরো পলিস্যাকারাইডের। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে আমি বলতেছিলাম যে একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া বা যে কোনো প্যাথোজেন মাল্টিপল অ্যান্টিজেন তৈরি করে। সো মাল্টিপল অ্যান্টিজেনের অ্যাগেনস্টে মাল্টিপল হেল্পার টি সেল অ্যাক্টিভেট হতে পারে। যেটা ধরো ফিমেল অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যাক্টিভেট হলো, সেটা কিন্তু তোমার দেখা যাবে আলাদা আরেকটা প্রোটিন অ্যান্টিজেনের অ্যাগেনস্টে কাজ করবে না, সেটা ওই ফিমেল অ্যান্টিজেনের অ্যাগেনস্টে ইউনিক। আরেকটা কথা এখানে আসতেছে বারবার, তাহলে অ্যান্টিজেন কত রকমের হতে পারে? অ্যান্টিজেন ইউজুয়ালি 3 রকমের হতে পারে: প্রোটিন অ্যান্টিজেন, পলিস্যাকারাইড অ্যান্টিজেন, লিপিড অ্যান্টিজেন। ইউজুয়ালি টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা ইউজুয়ালি হয় বা কোনটাতে? প্রোটিন অ্যান্টিজেনে। প্রোটিন অ্যান্টিজেনের অ্যাগেনস্টে ইউজুয়ালি আমাদের এই যে টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা অ্যাক্টিভেট হয়। পলিস্যাকারাইড, লিপিড ইউজুয়ালি এটা করে না, বিকজ পলিস্যাকারাইড আর লিপিড অ্যান্টিজেনগুলো কিন্তু MSC2 দিয়ে প্রেজেন্ট হয় না। সো আমি যেটা এখানে দেখানো হয় সেটা বেসিক্যালি এই অ্যান্টিজেনটা হচ্ছে প্রোটিন অ্যান্টিজেন। তাহলে দেখা গেল যে এই প্রোটিন অ্যান্টিজেনের জন্য যে ইউনিক TCR আছে, যে হেল্পার টি সেলগুলো, সেগুলো অ্যাক্টিভেট হলো, এবং সেগুলো যখন অ্যাক্টিভেট হবে সেগুলো কি করবে? মাল্টিপ্লিকেশন করে মাল্টিপল সেল হওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে? প্রথমে কি হলো? ক্লোনালি সিলেক্টেড হলো, যেটা এটার জন্য ইউনিক, ক্লোনাল সিলেকশন হলো। দেন এরা কি করে? কিছু সাইটোকাইন রিলিজ করে। নাও সাইটোকাইন জিনিসটা কি? সাইটোকাইন জিনিসটা হচ্ছে প্রোটিন বা সলিউবল সিক্রেশন, যেটার মাধ্যমে এই সেলস টু সেল কমিউনিকেট করে বা সেল টু সেল তারা নিজেদের মধ্যে
জেনেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ করে। যেমন ধরো এই CD4 সেলটা যখন দেখলো এই অ্যান্টিজেনটা আমার ইউনিক এবং ফরেন, সে তখন কি হবে, ইন্টারলিউকিন 2 সিক্রেট করে। ইন্টারলিউকিন 2টা একটা সাইটোকাইন, যেটা হচ্ছে কি করে লিম্ফোসাইটের মাধ্যমে সে ইনফরমেশন পাস করে। সো এই ইন্টারলিউকিন 2টা কী করবে, সে যখনই সিক্রেট করবে এই হেল্পার টি সেলটা মাইটোসিস হওয়া শুরু করবে এবং এই হেল্পার টি সেলটা থেকে মিলিয়ন সেল তৈরি হবে। এটাকে বলা হয় ক্লোনাল এক্সপেনশন। তাহলে দেখা গেল যে যখনই অ্যান্টিজেনটা MHC2 দিয়ে CD4-এর প্রেজেন্ট হবে, CD4 সেলটা অ্যাক্টিভেট হবে, CD4 সেলটা তখন রেসপন্স করা শুরু করবে। সে প্রথমেই কী করে, সে প্রথমেই ইন্টারলিউকিন 2 সিক্রেট করে তার সেলগুলোকে সে এক্সপান্ড করতে চায় এবং মাল্টিপল ওই যে ইউনিক ছিল সেটা ক্লোন তৈরি করে, সেম টু সেম ওই CD4-এর মতো। এবং সেই ক্লোন তৈরি করার জন্য তার এই ইন্টারলিউকিন 2টা দরকার হয়। এবং এখানে সে কী করে, সে তো অ্যাক্টিভেটেড সেলও তৈরি করতেছে প্লাস মেমোরি সেল তৈরি করতেছে। এখন মেমোরি সেলটা আমি একটু পরে আসতেছি। তাহলে দেখা গেল হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হলো এবং সে ক্লোনালি সিলেক্টেড হলো এবং ক্লোনালি এক্সপান্ডেড হলো। এখন হেল্পার টি সেলটাকে বলা হয় সেন্ট্রাল অফ এ ইমিউনো রেসপন্স, বা একটা ইমিউনো রেসপন্সকে সেই কন্ট্রোল করে। এভাবে তোমাদের কোশ্চেন আসে, বিকজ এই হেল্পার টি সেলটাই তখন বিভিন্ন রকমের, যে আমি বললাম কি সাইটোকাইন রিলিজ করার মাধ্যমে সে বিভিন্ন সেলে ইনফরমেশন পাঠায় এবং বিভিন্ন সেলকে সে অ্যাক্টিভেট করে এবং মেনলি সেন্ট্রাল হিসেবে সে কাজ করে। এখন সে কয় টাইপের আছে, ইউজুয়ালি 2 টাইপের CD4 টি সেল আছে, TH1 অ্যান্ড TH2। TH1 মেনলি হচ্ছে অ্যাক্টিভেট করে সাইটোটক্সিক টি সেল, আদার হেল্পার টি সেল অ্যান্ড ম্যাক্রোফেজকে বিভিন্ন সাইটোকাইন রিলিজ করার মাধ্যমে। আর TH2 হেল্পার টি সেল অ্যাক্টিভেট করে ইউজুয়ালি ইন্টারলিউকিন 4 অ্যান্ড 5 রিলিজ করে ইউজুয়ালি কাদেরকে, বি সেলকে। তাহলে টি সেলকে অ্যাক্টিভেট করার জন্য ওর কী লাগতেছে, ইন্টারলিউকিন 2। আর যেটা কে করতেছে, TH1 টি সেল, অথবা সে বিভিন্ন গামা ইন্টারফেরন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা আদার সাইটোকাইন রিলিজ করে সে এই ম্যাক্রোফেজকে আরও ফ্যাগোসাইটোসিস ক্যাপাসিটি বাড়ায় দেয়। এছাড়া TH2 যেটা, সেটা ইন্টারলিউকিন 4 অ্যান্ড 5 সিক্রেট করে বি সেলকে অ্যাক্টিভেট করে ফর প্রোডাকশন অফ অ্যান্টিবডি। নাও আমরা একটু বি সেলে চলে আসি, দেন আমরা সাইটোটক্সিক টি সেলে যাব। সো আমি একটা জিনিস বলতেছিলাম, সেটা হচ্ছে অ্যান্টিজেন কয় টাইপের। অ্যান্টিজেন 3 টাইপস আর, প্রোটিন অ্যান্টিজেন, পলিস্যাকারাইড অ্যান্টিজেন, লিপিড অ্যান্টিজেন। বি সেল অ্যান্টিবডি প্রডিউস করে অ্যাগেন যে কোনো অ্যান্টিজেনের অ্যাগেনস্টে বি সেল অ্যান্টিবডি তৈরি করে। কিছু প্রোটেক্টিভ হয়, কিছু নন প্রোটেক্টিভ হয়। বাট বি সেল আসলে কোন অ্যান্টিবডি তৈরি করবে সেটা কিন্তু ডিপেন্ড করে এই হেল্পার টি সেলের উপরে। যদি অ্যান্টিজেনটা প্রোটিন ইন নেচার হয়, তাহলে এই হেল্পার টি সেলের হেল্প নিয়ে সে অ্যান্টিবডি তৈরি করে এবং এটাকে বলা হয় টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিবডি প্রোডাকশন অথবা টি সেল ডিপেন্ডেন্ট হিউমারাল ইমিউনিটি। আর যদি অ্যান্টিজেনটা পলিস্যাকারাইড বা তোমার লিপিড হয়, তাহলে কিন্তু এটা MHC দিয়ে প্রেজেন্ট হবে না। সো এখানে কিন্তু তোমার এই টি সেল অ্যাক্টিভেট হবে না এবং টি সেল 4-5 রিলিজ করে বি সেলকে অ্যাক্টিভেট হতে বলবে না। এই ক্ষেত্রে বি সেল হেল্পার টি সেলের হেল্প ছাড়াই অ্যান্টিবডি তৈরি করবে। সেই ক্ষেত্রে এটাকে কি বলা হয়, টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিবডি প্রোডাকশন অথবা টি সেল ইন্ডিপেন্ডেন্ট হিউমারাল ইমিউনিটি। এখন আসো প্রথমে আমরা যাই টি সেল ইন্ডিপেন্ডেন্ট হিউমারাল ইমিউনিটি। তার মানে দেখা যাচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট যে অ্যান্টিজেনগুলো, সেগুলো কিন্তু এপিসি দিয়ে MHC2 দিয়ে প্রেজেন্ট হচ্ছে না। সেগুলো কি হয়, ইউজুয়ালি এমনি ব্লাডে রিলিজ হয়। ধরো এই যে নিউট্রোফিল ফ্যাগোসাইট করলো, ফ্যাগোসাইট করলে সে তো আর প্রেজেন্ট করতেছে না, তখন এই অ্যান্টিজেনগুলো কী হয়, ডাইজেস্ট হওয়ার পর ব্লাডে রিলিজ পায়। বা একটা ব্যাকটেরিয়া ডেড হয়ে গেল, ডেড হওয়ার পর ওইটা এমনি ব্লাডে রিলিজ পায়। এগুলো তখন তোমার দেখা যায় যে লিম্ফ নোডে আসে। লিম্ফ নোডগুলোতে বা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোতে কিন্তু দেখো টি সেল আছে, বি সেলও আছে। বেশি লিম্ফোসাইটগুলো এখানেই মেনলি থাকে। সো
বি সেল তখন দেখা যায় যে আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে দেখো, তার মানে এই অ্যান্টিজেনগুলো কিন্তু তোমার পলিস্যাকারাইড বা কি হয়, লিপিড ইন নেচার, এগুলো কিন্তু প্রেজেন্ট হয় নাই, বাট এগুলোর অ্যাগেনস্টে বি সেলের যে অ্যান্টিজেন রিসেপ্টর থাকে সেটা এটার সাথে কিন্তু বাইন্ড করবে। এইগুলো হচ্ছে ডিফিউজলি বি সেলের কাছে আসতেছে, বা ডেড ব্যাকটেরিয়া একটা ব্লাড থেকে বি সেলের কাছে আসলো, তখন বি সেলের এই যে অ্যান্টিজেন আছে এটার অ্যাগেনস্টে যে রিসেপ্টরটা ইউনিক্যালি থাকবে যে বি সেলের, সেই বি সেলটা ক্লোনাক্যালি সিলেক্টেড হবে, ক্লোনাল সিলেকশন হবে, এবং সেটার যে বি সেলের যে রিসেপ্টরটা সেটা এই অ্যান্টিজেনগুলোর সাথে বাইন্ড করবে। এবং বি সেলের যে সারফেস রিসেপ্টর সেটা কি আমরা জানি, ইউজুয়ালি সেটা হচ্ছে সারফেস ইমিউনোগ্লোবুলিন, ইউজুয়ালি আইজিএম, কিছু কিছু ক্ষেত্রে আইজিডি। তার মানে আইজিএম হচ্ছে অ্যান্টিজেনের জন্য বি সেল রিসেপ্টর, বিসিআরটা তাহলে বি সেলের জন্য কে, আইজিএম। এবং এটা কিন্তু দেখো অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় নাই বা এমএসসি দিয়ে প্রেজেন্ট হয় নাই, তাহলে বি সেলে কিন্তু অ্যান্টিজেনটা রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য এমএসসির হেল্প লাগছে না। সো পলিস্যাকারাইড আর লিপিড অ্যান্টিজেনটা ফ্রিলি সে বি সেল রিসেপ্টরের যেটা হচ্ছে সারফেস ইমিউনোগ্লোবুলিন আইজিএম এর সাথে বাইন্ড করবে, এবং সে করবে কি, এটার অ্যাগেনস্টে ক্লোনালি সিলেক্টেড হয়ে, ক্লোনালি এক্সপেনশন হয়ে সে প্রথমে কি হবে, অ্যাক্টিভেটেড সেলে রূপান্তরিত হয়। এই অ্যাক্টিভেটেড সেলটাকে আমরা ইউজুয়ালি কি বলি, প্লাজমা সেল। সো বি সেল যেটা ইউনিক্যালি এইটার অ্যাগেনস্টে এই রিসেপ্টরের অ্যাগেনস্ট বাইন্ড করবে, এই রিসেপ্টরটাকে সে অ্যান্টিজেন হিসেবে রিকগনাইজ করে এটার অ্যাগেনস্টে সে অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য সে প্রথমে কি হবে, সে প্রথমে তোমার অ্যাক্টিভেটেড হবে। বি সেল প্রথমে অ্যাক্টিভেটেড হয়ে কি হয়, প্লাজমা সেল তৈরি হয়, দেন প্লাজমা সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে, তাহলে এইটা কি হলো, আইজিএম প্রডিউস হবে। তাহলে দেখা গেল যে পলিস্যাকারাইড লিপিড অ্যান্টিজেনগুলো বি সেলের সাথে ফ্রিলি বাইন্ড করে, এবং কি করে, তারা ক্লোনালি এক্সপান্ডেড হয়ে প্লাজমা সেল তৈরি করার পরে তারা সেখান থেকে অ্যান্টিবডি তৈরি করতেছে, এবং এই অ্যান্টিবডিটা কি, আইজিএম ইন নেচার। সো এখানে দুই ইম্পর্টেন্ট কথা এটা, তাহলে কোন অ্যান্টিজেনের অ্যাগেনস্টে টি সেল ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন হচ্ছে, এবং সেখান থেকে কি অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সো আমরা দেখলাম সেখান থেকে আমরা আইজিএম অ্যান্টিবডিটা পাচ্ছি, কারণ হচ্ছে আইজিজি বা আদার অ্যান্টিবডিগুলো তৈরি করার জন্য হেল্পার টি সেলের হেল্প লাগে, বাট আইজিএম প্রথমেই তৈরি হয়, এটার জন্য হেল্প লাগে না। সো টি সেল ইন্ডিপেন্ডেন্ট যে কোনো অ্যান্টিজেনের অ্যাগেনস্টে সবসময় কি তৈরি হবে, আইজিএম তৈরি হবে, এবং ইউজুয়ালি এই আইজিএমটা কিন্তু শর্ট টার্ম ইমিউনিটি দেয়। সো এখানে আরেকটা জিনিস দেখো, যেসব আমরা পলিস্যাকারাইড ভ্যাকসিনগুলো দেই সেগুলো কি হয়, আমাদের রিপিটেড ডোজ দেওয়া লাগে, বিকজ এগুলো টি সেল ইন্ডিপেন্ডেন্ট আর্মটাকে অ্যাক্টিভেট করে, এবং এরা ইউজুয়ালি আইজিএম প্রডিউস করে। সো এখন আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, টি সেল ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখন চলে আসলাম CD4টা কীভাবে বি সেলের কে অ্যান্টিবডি প্রোডাকশন করানো হয়। সো টি সেল ডিপেন্ডেন্ট হিউমারাল ইমিউনিটি। টি সেল ডিপেন্ডেন্ট হিউমারাল ইমিউনিটিতে কী হবে, হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হয়ে, হেল্পার টি সেল কোনটা, হেল্পার টি সেল 2 TH2 টাইপের হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হয়ে তারা কিছু ইন্টারলিউকিন সিক্রেট করে, কি ইন্টারলিউকিন 4 and 5, যেটা বি সেলকে অ্যাক্টিভেট করে প্লাজমা সেল তৈরি করে তারা কি করতে পারে, অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে। এবং এটা তাহলে কিভাবে হয়, এই ক্ষেত্রে ইউজুয়ালি এই বি সেলটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। আমি কি বলছিলাম, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে কে,
ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল অ্যান্ড বি সেল। বি সেল যখন এই যে সারফেস ইমিউনোগ্লোবিনের কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে এটাকে MSC2 দিয়ে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে, তখন এই হেল্পার টি সেল কী রিলিজ করে? ইন্টারলিউকিন 4 and 5। তখন এই বি সেলটা অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট হয়ে কি হয়? প্লাজমা সেল তৈরি করে, এবং প্লাজমা সেল তৈরি করার পরে তারা কি করে? প্লাজমা সেল তৈরি করার পরে তারা ইউজুয়ালি অ্যান্টিবডি প্রোডাকশন করে, এবং এই ক্ষেত্রে অ্যান্টিবডিটা ইউজুয়ালি কোন অ্যান্টিবডি? এই অ্যান্টিবডিটা হচ্ছে ইউজুয়ালি IgG অ্যান্টিবডি। তাহলে দেখতে পাচ্ছি আমরা যেটা টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিবডি প্রোডাকশন, সেটাতে ইউজুয়ালি কোন অ্যান্টিবডিটা তৈরি হয়? দেখা যায় যে ইউজুয়ালি প্রাইমারি রেসপন্সের পর সেকেন্ডারি ইমিউন রেসপন্স যখন হয় তখন IgG প্রোডাকশন হয়, এবং এই টাইপের অ্যান্টিজেনগুলো কিন্তু আমাদের প্রলং টাইম ইমিউনিটি দিতে পারে। নাও তাহলে হিউমারাল আর্মটা আমরা পড়লাম, যে হিউমারাল আর্মটা আমাদের ইমিউনিটি কিভাবে কাজ করে। এখন এই হেল্পার টি সেলটা যদি তোমার, এখন আরেকটা কোশ্চেন সেখানে, যে ইউজুয়ালি এই যে দুইটা আর্ম, একটা হচ্ছে সেলুলার আর্ম আর একটা হিউমারাল আর্ম, এই দুইটা আর্মের মধ্যে সেল মেডিয়েটেড ইমিউনিটি দুইটা আর্ম, আমরা জানি বি সেল আর্ম অ্যান্ড টি সেল আর্ম। এখন বি সেল আর্মটা কখন অ্যাক্টিভেট হবে? সোজা কথা, এই হেল্পার TH1টা কখন অ্যাক্টিভেট হতে হবে, অথবা TH2টা কখন আপার হ্যান্ড নিবে। এইটা আসলে টাইপ অফ ফরেন প্যাথোজেনের উপর নির্ভর করে। যদি দেখা যায় যে প্যাথোজেনটা ইন্ট্রাসেলুলার, যেমন ধরো ভাইরাস বা ফ্যাকাল্টেটিভ কিছু ইন্টারসেলুলার ব্যাকটেরিয়াস, যেমন কি তোমার ব্রুসেলোসিস, আদার ব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, এগুলোর অ্যাগেনস্টে ইউজুয়ালি টি সেল ডিপেন্ডেন্ট বা ফাঙ্গাসগুলো ইউজুয়ালি ইন্টারসেলুলার থাকে। ইন্টারসেলুলার যে কোনো প্যাথোজেনের জন্য আপার হ্যান্ড নেয় হচ্ছে এই CD8 টি সেল বা টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা। কারণ আর যদি এক্সট্রা সেলুলারলি থাকে, যেমন এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া, এক্সট্রা সেলুলারলি ভাইরাস বা এক্সট্রা সেলুলার টক্সিনগুলো, এগুলোর অ্যাগেনস্টে ইউজুয়ালি আমাদের আপার হ্যান্ড নেয় হচ্ছে এই বি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা। নাও আমরা এখন চলে আসি টি সেল মেডিয়েটেড ইমিউনিটি। টি সেল মেডিয়েটেড ইমিউনিটি বা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করার জন্য কি করে? হেল্পার টি সেল সাইটোকাইন রিলিজ করে। ইউজুয়ালি কি সাইটোকাইন? ইন্টারলিউকিন 2 একদিকে যেমন নিজের হেল্পার টি সেলের প্রলিফারেশন করাচ্ছে, আবার সাইটোটক্সিক টি সেলের প্রলিফারেশন করায়। কোন সাইটোটক্সিক টি সেলগুলোকে? যেটার জন্য এই অ্যান্টিজেনটার অ্যাগেনস্টে যে সাইটোসাইটগুলো জেনেটিক্যালি প্রোগ্রামড বা জেনেটিক্যালি ইউনিক, যে এই অ্যান্টিজেনটাকে সে ফরেন হিসেবে রিকগনাইজ করছে, সেই সাইটোটক্সিক টি সেলটা তখন অ্যাক্টিভেট হবে এবং সে ক্লোনালি সিলেক্টেড হয়ে ক্লোনালি এক্সপান্ডেড হবে। এবং এই সাইটোটক্সিক টি সেলগুলো তখন এই অ্যান্টিজেনগুলো যেসব সেল সারফেসে এক্সপ্রেস হবে, ধরো একটা ভাইরাস ইনফেক্টেড সেল, সে কী করে? ভাইরাসের অ্যান্টিজেনগুলো সেলে প্রেজেন্ট করে। যে সেলটা এই ভাইরাসের অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করবে, সে তখন এই সাইটোটক্সিক টি সেল এই অ্যান্টিজেনটার সাথে গিয়ে আগে বাইন্ড করবে। এখানে তাহলে কোন MSC দিয়ে বাইন্ড করবে? MSC1 মলিকুলের সাথে যে অ্যান্টিজেনটা, তার মানে এই সেলটা, এই ইয়েলো কালারটা হচ্ছে MSC1, এই প্রেজেন্ট করতেছে অ্যান্টিজেনটাকে TCR-এর কাছে। কোন TCR? সাইটোটক্সিক টি সেলের TCR। এবং তখন এই সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হয়ে এই ভাইরাস ইনফেক্টেড সেল বা যে ইন্টারসেলুলার প্যাথোজেন, সেই সেলটাকে কিল করে ফেলে। তাহলে সেলুলার ডেথ হচ্ছে আমাদের সাইটোটক্সিক টি সেল। আর যেটা হচ্ছে তোমার বি সেল আর্ম, সেখানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং এই অ্যান্টিবডিগুলো ডিফারেন্ট কাজ করতেছে। সো দেখা গেল যে যদি টি সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেট হয়, সেখানে কি হবে? সেখানে টি সেল মেডিয়েটেড ইমিউনিটি হয়ে সাইটোটক্সিক হয়ে তখন সেলুলার ডেথ হবে। আর যদি তোমার হিউমারাল ইমিউনিটি হয়, সেক্ষেত্রে তোমার অ্যান্টিবডি প্রোডাকশন হবে। এবং অ্যান্টিবডি প্রোডাকশন দুই রকম হতে পারে।
টি-সেলের হেল্প নিয়ে যেটা হয় সেটা হচ্ছে টি-সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিবডি প্রোডাকশন, যেটা ইউজুয়ালি প্রোটিন অ্যান্টিজেনের অ্যাগেনস্টে হয়। আর পলিস্যাকারাইড আর লিপিড এগুলো তো এমএসসি দিয়ে প্রেজেন্ট হয় না, এগুলোর অ্যাগেনস্টে ইমিউনিটিটা হয় টি-সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিবডি। টি-সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিবডিটা ইউজুয়ালি কি আইজিএম, আর টি-সেল ডিপেন্ডেন্ট ইমিউনিটিটা কি আইজিজি। বি-সেলকে অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য আগে অ্যাক্টিভেট হয়ে কী হতে হয় প্লাজমা সেল। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, একবার প্লাজমা সেল হয়ে গেলে তারা কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন করার পর মারা যায়। এটা কিন্তু অ্যাগেইন বি-সেলের রিভার্স হয় না, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এবং আরেকটা জিনিস এখানে আসবে। সো এই জিনিসটা ধরো প্রাইমারি ইমিউনো রেসপন্স হলো। সো প্রথমবারই হওয়ার পরেই প্রত্যেকবারই আমাদের মেমোরি সেল তৈরি হয়ে গেল, এই যে মেমোরি টি সেল, মেমোরি হেল্পার সেল, মেমোরি বি সেল। দেন এই মেমোরি সেলটা যখন সেকেন্ড টাইম এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে ঢুকবে তখন ভিগোরাসলি তারা অ্যাক্টিভেট হবে, প্রলং টাইম লাগবে না এবং স্ট্রংলি অ্যাক্টিভেট হবে। এবং তখন দেখা যায় যে সেকেন্ডারি ইমিউনো রেসপন্সটা অনেক স্ট্রং হয়। বিকজ দেখা যায় যে অ্যান্টিবডির ক্ষেত্রে সেকেন্ডারিলি অবশ্যই এই যে আমি বললাম ইন্টারলিউকিন 4-5 জন্য আইজিজি তৈরি হয় এবং আইজিজির স্পেকট্রাম অফ অ্যাকশন অনেক বেশি। আমি যখন অ্যান্টিবডি পড়াবো তখন তোমাদেরকে এই জিনিসটা বলবো। আচ্ছা, তাহলে একটু দেখি ছবির মাধ্যমে। এই ছবিটা তোমাদেরকে যতটুকু বুঝাইছি এর বাইরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে প্লিজ এই ছবিটা বারবার জিজ্ঞাসা করবে, এবং যে জায়গাটাতে প্রবলেম থাকবে সেটাই ইন্ডিভিজুয়ালি ফান্ডামেন্ট আমি আলাদাভাবে আরও বলার ট্রাই করব। বাট এখানে যতটুকু বুঝছো এটা আমাকে একটু ফিডব্যাক দিবা। আচ্ছা, তোমরা একটু দেখো তাহলে এই ছবিটা দেখো। তাহলে হিউমারাল রেসপন্সে বিসেল টিসেল কী করতেছে, যদি CD8 টিসেলটা ইউজুয়ালি কী করতেছে সাইটোটক্সিসিটি করতেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, তাহলে আর কোন কোন, আচ্ছা এখানে একটা জিনিস আমি ভুলে গেছি। এই যখন তাহলে প্রথম থেকে আসি, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সে শুধু অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে হেল্পার টিসেল কাছে তাও না, সে কিন্তু এখানেও একটা সাইটোকাইন রিলিজ হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে হেল্পার টিসেলকে অ্যাক্টিভেট করার জন্য, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 1। তাহলে এপিসি সিক্রেট করে ইন্টারলিউকিন 1 ফর অ্যাক্টিভেশন হেল্পার টিসেল যখন সে এই অ্যান্টিজেনটাকে এমএসসি2 প্রেজেন্ট করে। আর হেল্পার টিসেল হচ্ছে ইন্টারলিউকিন 2 যখন এক্সপ্রেস রিলিজ করে তখন সে নিজেকে অ্যাক্টিভেট করে, নিজের পলিফারেশন বাড়ায়, সাইটোটক্সিক টিসেলের পলিফারেশন বাড়ায়। আর এদিকে তো এইটা হচ্ছে কোনটা TH1 টিসেল। এছাড়া TH1 টিসেল এই ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন বাড়াতে পারে বাই রিলিজিং অফ গামা ইন্টারফেরন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। আর হচ্ছে তোমার হেল্পার টিসেল বিসেলকে অ্যাক্টিভেট করে। কোন হেল্পার টিসেল? ইউজুয়ালি TH2 হেল্পার টিসেল। এক্ষেত্রে সে রিলিজ করে হচ্ছে ইন্টারলিউকিন 4 অ্যান্ড ইন্টারলিউকিন 5। আচ্ছা, তোমরা প্লিজ এইটা একটু শুনে আমাকে প্লিজ এটার একটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করো। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম বা কনফিউশন থাকে আমাকে আবার আস্ক করবা, আমি ওই জায়গাটা আবার একটু এক্সপ্লানেশন দেওয়ার ট্রাই করব।